আসসালামু আলাইকুম। এসকে অনলাইন চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গণিত ক্লাস শুরু করছি। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা আছে, এটা নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো আমরা মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট, যে চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা নতুন, তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা শুরু করি নতুন অধ্যায়, সেটা হলো যে মূলদ ও অমূলদ সংখ্যা। মূলদ অমূলদ সংখ্যা। তো মূলদ ও অমূলদ সংখ্যা বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি, যা মূলদ সংখ্যা হিসাবে পরিচিত। এ সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, এগুলোকে অমূলদ সংখ্যা নামে পরিচিত। এ অধ্যায়ে আমরা অমূলদ সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। তো এখানে কয়েকটি জিনিস আছে, একটি হলো স্বাভাবিক সংখ্যা, আরেকটা হলো পূর্ণ সংখ্যা, আরেকটা হলো ভগ্নাংশ। এগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করছি। তো প্রথম হলো স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যা 2, 3, 5 ইত্যাদি মৌলিক সংখ্যা। আবার 4, 6, 8, 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমূলিক সংখ্যাও বলা হয়। যেমন 6 এবং 35 পরস্পরের সহমূলিক। এখানে স্বাভাবিক সংখ্যা বলতে আরো কিছু কথা আছে, যে স্বাভাবিক সংখ্যার আরেকটি নাম হলো গণনাকারী সংখ্যা। স্বাভাবিক সংখ্যার আরেকটি নাম হলো গণনাকারী সংখ্যা। তো গণনাকারী সংখ্যা কিভাবে, যদি প্রশ্ন করা হয় যে এই রুমের মধ্যে কয়টি দরজা আছে, তখন গুণে দেখতে হবে 1, 2, হয়তো একটা অথবা দুইটি। এই জন্য এই সংখ্যাগুলোকে বলা হয় কি, ধনাত্মক এবং অখণ্ড সংখ্যা। আর গুণে বের করার কারণে এগুলোকে গণনাকারী সংখ্যাও বলে। তো ইত্যাদির মধ্যে কিছু সংখ্যা আছে আবার মৌলিক, কিছু আছে যৌগিক, কিছু আছে সহমৌলিক। হ্যাঁ, এখন আমরা পূর্ণ সংখ্যা দেব। পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যার সংজ্ঞা হলো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ -3, -2, -1 মানে এবং 0, 1, 2, 3, 1, 2, 3 তো ইত্যাদি হলো পূর্ণ সংখ্যা। সংখ্যাটা আবার পড়ছি, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা ফ্র্যাকশনাল নাম্বার p/q আকারের কোন সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ সংখ্যাও বলা হয়। সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। p/q আকার বা a/b আকারের, অর্থাৎ হর এবং লব, মানে লব বাই হর, মানে উপরে লব নিচে হর, এই আকারের কোন সংখ্যাকে সাধারণত কি বলা হয়, ভগ্নাংশ। ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। যেখানে কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1, কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1, যেখানে 2/3, হ্যাঁ, 2/1
2/-5, 4/1 ইত্যাদি সাধারণ ভগ্নাংশ, ইত্যাদি হলো সাধারণ ভগ্নাংশ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা তিনটা সংখ্যা পেলাম, একটা হলো স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, আরেকটি হলো পূর্ণ সংখ্যা একে বলা হয় ইন্টিজার, আরেকটা হলো ভগ্নাংশ সংখ্যা ফ্র্যাকশনাল নাম্বার। তো এই তিনটা সংখ্যা ভালো করে জানতে হবে, উপরে ক্লাসে বিশেষ প্রয়োজন আছে। এবার কোন সাধারণ, এখানে যে ভগ্নাংশ আমি বলছি যে ইত্যাদি সাধারণ ভগ্নাংশ, ভগ্নাংশের আরো কিছু কথা আছে, সেটা হলো কোন সাধারণ ভগ্নাংশ p/q আকারের ক্ষেত্রে, p/q আকারের ক্ষেত্রে p<q হলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। p<q মানে p ছোট, q যদি বড় হয়, অর্থাৎ লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। ভগ্নাংশ সম্পর্কে আমরা নিচের ক্লাস থেকে জেনে আসছি। তো এখানে একটু বীজগাণিতিক ভগ্নাংশ নিয়ে আলোচনা হচ্ছে। তো এখানে p>q হলে ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যখন লব বড় হয়, হর ছোট হয়, তখন তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন 1/2, 3/4, 3/8, 1/4 এগুলো হলো প্রকৃত ভগ্নাংশ। এখানে লব ছোট, হর বড়। এবং আরো কিছু আছে, সেটা হলো 5/2, 3/2, -5/2, তারপরে 7/4 ইত্যাদি হলো। এখানে দেখা যাচ্ছে লব বড়, হর ছোট, ইত্যাদি হলো অপ্রকৃত ভগ্নাংশ, ইত্যাদিকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এবার আসি আমরা যে মূলদ সংখ্যা কাকে বলে। p/q আকারে কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, মানে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এগুলোকে মূলদ সংখ্যা বলে। যখন p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল 0, q কোনো অবস্থায় 0 হতে পারবে না। যেমন 2/1 .5, 5/3 = 1.666 ইত্যাদি মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে লেখা যায়। অনুপাত হিসাবে লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। এবার আসি অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, সেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। আমি আবার দেখছি যে সংখ্যাকে এই মানে লব বাই হর আকারে প্রকাশ করা যায় না, p/q আকারে প্রকাশ করা যায় না, তাকে বলা হয় কি অমূলদ সংখ্যা। যেখানে p এবং q পূর্ণ সংখ্যা আর q নট ইকুয়াল 0, সে সংখ্যাকে কি বলা হয় অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এইরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা পূর্ণবর্গ নয় এইরূপ সংখ্যার বর্গমূল সংখ্যা হইল একটি অমূলদ সংখ্যা। যেমন √2 সমান কি 1.414213 ইত্যাদি, এবং এরপরও আরো ডিজিট আসতে থাকবে। তো এরকম আরো ডিজিট আসতে থাকে, শেষ নাই। তারপরে √3 1.735, এটার ক্ষেত্রে আরো ডট আরো আছে। তো √5/2 এটাও আরো আছে ইত্যাদি অমূলদ সংখ্যা। কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না। কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না। তাহলে আমরা এই কটা সংজ্ঞা শিখে নিব। যে আমি আবার দেখাচ্ছি, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ
এবং মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার সংখ্যাগুলো বিস্তারিত জানবো। এখানে আমি ইংরেজিতে লিখেছি, বাংলায় লিখলে আরো সুন্দর হবে। তো অধ্যায় শেষে এবার আমরা আসি, অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো? সংখ্যার বর্গ, বর্গমূল ব্যাখ্যা করতে পারবো। তারপরে উৎপাদক বাক প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবো। তারপর 2 নম্বর গেল। 3 নম্বর সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ ও বাস্তব জীবনে সমস্যার সমাধান করতে পারবো। তারপরে পারবো কি যে মূলদ অমূলদ সংখ্যা শনাক্ত করতে পারবো। 5 নাম্বার সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যা অবস্থান দেখাতে পারবো। তো এই 5টা জিনিস আমরা পারবো। এর পরবর্তীতে আমরা আসি যে একের এক মানে বর্গ ও বর্গমূল নিয়ে একটু আলোচনা করি বিস্তারিত। বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান এবং বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ক একক হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণন ক বর্গ একক বা ক স্কয়ার বর্গ একক। বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি ক স্কয়ার হয় তাহলে বর্গ একক স্কয়ার হলে এর প্রতি বাহুর দৈর্ঘ্য হবে ক একক। তো আমরা পরবর্তীতে আমরা একটা চিত্র দেখাচ্ছি। এখানে 9টি মার্বেল আছে, প্রতি লাইনে 3টি করে এবং প্রতি সারিতে 3টি করে মার্বেল আছে। আচ্ছা, তাহলে চিত্রে 9টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে। সমান দূরত্বে প্রতিটি সারিতে 3টি করে 3টি সারিতে মার্বেল সাজানো আছে। মোট মার্বেলের সংখ্যা 3 গুণ 3 3 স্কয়ার ইকুয়াল টু 9। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান, তাই চিত্রটি বর্গাকৃতির হয়েছে। ফলে 3-এর বর্গ 9 এবং 9-এর বর্গমূল 3। ফলে 3-এর বর্গ 9, 9-এর বর্গমূল 3। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। আমরা এই থেকে দেখলাম এই মার্গগুলো হতে লক্ষ্য করলাম যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। তো এবার আসি পরবর্তী পৃষ্ঠায়। এখানে আরেকটা উদাহরণ দেখাচ্ছি। আরেকটা উদাহরণ হলো যেমন 4 কে 2 গুণন 2 লেখা যায়, তাহলে 2 স্কয়ার লেখা যায় সমান সমান 4। আচ্ছা, এখন প্রশ্ন হলো 2 এর বর্গ 4, 2 এর বর্গ 4, 2 এর বর্গ 4, 4 এর বর্গমূল 2। 2 এর বর্গ 4 এবং 4 এর বর্গমূল 2। এবার আসি যে সংখ্যার সর্বডানের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 তা হলো পূর্ণবর্গ। এখান থেকে আমরা আরো কয়েকটি সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 থাকে তা পূর্ণবর্গ নয়। এখানে আমার বইটা থেকে একটু দেখি। বইয়ের চিত্রটা একটু দেখি। বই থেকে আমরা কি এখানে
এটার পরে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাই। দ্বিতীয় পৃষ্ঠায় 1.2 পূর্ণবর্গ সংখ্যা। নিচের সারণীটি লক্ষ্য করি বর্গের বাহুর দৈর্ঘ্য 1 2 3 5 7 এ। এখানে এর বর্গ এ স্কোয়ার, এর বর্গ এ স্কোয়ার, আবার 1 এর বর্গ 1 গুণ 1 সমান কত 1 স্কোয়ার, মানে 1 স্কোয়ার। 2 এর বর্গ 2 গুণ 2 সমান সমান 4 স্কোয়ার। 3 এর বর্গ 3 গুণ 3 সমান সমান 9, অর্থাৎ 3 স্কোয়ার। 5 এর বর্গ 5 গুণন 5 সমান 25 সমান 5 স্কোয়ার। 7 এর বর্গ 7 গুণন 7, 7 গুণন 7, 7 স্কোয়ার। এর বর্গ এ গুণন এ স্কোয়ার। এখন যে 1 4 9 25 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য সংখ্যার পূর্ণ বর্গ হিসাবে প্রকাশ করা যায়। বৈশিষ্ট্য হলো এগুলোকে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায়। এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। 1 4 9 25 49 সংখ্যাগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার কে যদি বর্গমূল করি সেটা একটা স্বাভাবিক সংখ্যায় আসে। যেমন 21 এর বর্গ 21 স্কোয়ার সমান কত 441 একটি পূর্ণবর্গ সংখ্যা, আর এর বর্গমূল হলো 21 একটি স্বাভাবিক সংখ্যা। সাধারণত একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা যায় তাহলে m হলো বর্গ সংখ্যা আর n সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। এবার যাব আমরা বর্গ সংখ্যার ধর্ম। নিচের সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া হয়েছে, খালি ঘরগুলো পূরণ করো। এখানে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ কত 4 এর বর্গ হবে 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ কত 7 এর বর্গ হইল 49, 8 এর বর্গ 64, 9 এর বর্গ 81, 10 এর বর্গ কত 100, 100। তাহলে এবারে আবার সংখ্যা 11 থেকে 15 আছে। 11 এর বর্গ 121, 112, এর বর্গ হলো 144, 144। 13 হলো 169, 14 196, 15 225, 225 সংখ্যা 16, 17, 18, 19, 20। তাহলে 16 এর বর্গ হলো 256, 17 এর বর্গ হলো 289, 18 এর বর্গ 324, 19 এর বর্গ 361, 20 এর বর্গ 400। এবার সারিনির্মিত বর্গ সংখ্যার এককের ঘরে অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। লক্ষ্য করি যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6 বা 9। কোনো বর্গ সংখ্যার একক স্থানে যদি 2, 3, 7, 8 অঙ্ক নেই। এখানে আমরা প্রতিবারে লক্ষ্য করছি বর্গ সংখ্যার প্রতি ক্ষেত্রে কি হয়, যত কটা সংখ্যা পাই 1 পাই, 4 পাই, 9 পাই, আর পাই কি 6।
একক স্থানীয় অঙ্ক কত পাই 6 আর পাই 5 আর পাই 9 1 4 5 6 9 1 4 5 6 9 5 6 9 এই কয়টাই আমরা বারবার ঘুরে আসে 1 2 5 6 শূন্য থেকে শুরু করলে এই কয়টায় বারবার মানে একক স্থানে এগুলোই পাওয়া যায় কিন্তু লক্ষ্য করছি যে এই 2 3 7 8 অঙ্কটি পাওয়া যায় না তাহলে এটা হলো তৃতীয় পৃষ্ঠ এখানে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এত হলেই সংখ্যাটি বর্গ সংখ্যা হবে এটা আমরা বুঝতে পারবো সহজে এই যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি কি পাই 1 অথবা 4 অথবা 5 অথবা 6 অথবা 9 পাইলেই আমরা বুঝতে পারবো যে এগুলা বর্গ সংখ্যা নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো এখানে 2 যেটা আছে 7 যেটা আছে 3 যেটা আছে 3 আছে 8 এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা না কারণ আমরা এই যে নিয়মটা পড়েছিলাম যে একক স্থানীয় অঙ্ক 2 3 7 8 যদি থাকে তাহলে সেটা পূর্ণবর্গ নয় এবারে 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখলেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যাবে এখানেই তো আছে কতগুলা তারপর আমি যেমন লিখলাম 2 তারপরে লিখলাম 17 তারপরে লিখলাম 18 তাহলে আরেকটা বাদ আছে সেটা হলো 2 3 আরেকটা হলো 13 যেমন 13 তারপরে 43 এগুলা কখনো কি বর্গ সংখ্যা নয় এগুলি বর্গ সংখ্যা নয় আচ্ছা এবারে কয়েকটি সিদ্ধান্তে উপনীত হবে আমরা এবার কয়টা সিদ্ধান্তে উপনীত হব সিদ্ধান্তগুলো এই সিদ্ধান্তগুলো আমরা এখন পড়ব আমি অন্যভাবে লিখছি তো আর পূর্বে এর থেকে সারণী কটা আমি একটু দেখি আবার যে এবার সারণী থেকে একক স্থানে যে রয়েছে একক স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যা নেই তাহলে একক স্থানে 1 রয়েছে এরকম বর্গ নেই যেমন এই যে 1 81 121 61 361 তাহলে এগুলো বর্গ সংখ্যা কত বর্গ সংখ্যা হইল এটা আর বর্গমূল হলো কত 1 9 11 19 তাহলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে 1 বা 9 হলে সেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে সেই সংখ্যার একক স্থানীয় হবে 1 অবশ্যই 1 হ্যাঁ 1 এর বর্গ 1 9 এর বর্গ 81 81 এর একক স্থানে কি 1 11 11 121 একক স্থানে কি 1 তাইলে কি হবে একক স্থানীয় অঙ্ক 1 হবে বর্গ সংখ্যা আর এখানে হলো সংখ্যা মানে যায় বা এই বর্গ সংখ্যার বর্গমূল হইল এগুলা তাইলে 9 এর বর্গমূল 3 49 এর বর্গমূল 7 এবং 169 এর বর্গমূল 13 এখানে আমরা লক্ষ্য করছি যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 3 অথবা 7 হয় তাহলে এর বর্গ সংখ্যা প্রতি ক্ষেত্রে কি হবে 9 হবে বর্গ সংখ্যার একক স্থানে কি হবে 9 বর্গ সংখ্যার একক স্থানে কি হবে 9 তাহলে দুইটা নিয়ম গেল আরেকটা নিয়ম হলো এখানে খালি 6 কি দেখা যায় 6 কিন্তু কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 এবং 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে কত হবে 6 বর্গ সংখ্যার একক স্থানে কি 6 হবে বর্গ সংখ্যার একক স্থানে কি হবে 6 যে সংখ্যা সর্বডানের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক 2 3 4 তা পূর্ণবর্গ নয় আমি এটা অন্যভাবে দেখাচ্ছি বই ছাড়া যে সংখ্যা সর্বডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 3 বা 7 বা 8 তা পূর্ণবর্গ নয় যে সংখ্যা শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে
ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। যে একক স্থানীয় অঙ্ক 1, 4, 5, 6, 9 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে কিন্তু 100% না। কারণ হলো যেমন 21-এরও 1 আছে কিন্তু এটা পূর্ণবর্গ নয়। যেমন 14 এটাও পূর্ণবর্গ নয় কিন্তু 1, 4, 5, 6, 9 থাকলে আমরা অনুমান করতে পারি যে হতে পারে। যেমন 81, 64, 25, 36 এগুলার অবশ্যই এগুলা বর্গ সংখ্যা, 49 ইত্যাদি বর্গ সংখ্যা। আবার সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন 100, 4900 ইত্যাদি বর্গ সংখ্যা। কাজ সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। কাজ সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। এটা 3 পৃষ্ঠার একটা কাজ, এটা আমরা পরবর্তীতে করে দিব। নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে এগুলো আমরা পরবর্তী ক্লাসে করে দেখাবো। তাহলে এখান থেকে এই নিয়ম কয়টা, 1, 2, 3 এই 4টা নিয়ম আমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই 4টি নিয়ম আমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। তো আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।